14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন, আনন্দের দিন। সত্যি কি তাই? চলুন ইতিহাসের ডায়েরিতে চোখ রাখি। 269 খ্রিস্টাব্দ, রোমেতে তখনও পৌত্তলিকার পুজো, খ্রিস্ট ধর্ম নিষিদ্ধ। সম্রাট ক্লদিয়াসের নিষেধ অমান্য করে রোমের খ্রিশ্চান পাদ্রী ও চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইন খ্রিস্ট ধর্মের প্রচার শুরু করেন। রাজার বিশ্বাস ছিল প্রেম বিয়ে করলে পুরুষের শক্তি ও বুদ্ধি কমে যায়, তাই তার রাজ্যে এসব কাজ নিষিদ্ধ। ফলে রাজাদেশ অমান্য করায় কারাগারে স্থান হলো যাজকের। কারাগারে থাকাকালীন এক মহিলার চিকিৎসা করে তিনি দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন। রাজা মনে করলেন খ্রিস্টের নামে ব্ল্যাক ম্যাজিক করেছেন এই পাদ্রী সেন্ট ভ্যালেন্টাইন, সুতরাং তাকে বাঁচিয়ে রাখা বিপদের। 270 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি সেই যাজককে ফাঁসিতে ঝোলানো হয়। সম্রাট ক্লডিয়াসের মৃত্যুর পর লুপারকেলিয়া নামে এক উৎসব শুরু হয় রোমে। বসন্তের আগমন হিসেবে 14 ও 15ই ফেব্রুয়ারি এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। ছেলেমেয়েরা মেলামেশা করতে অবাধে। সেই উৎসব আর সেই ভ্যালেন্টাইনকে শ্রদ্ধা জানানোর উৎসব মিলেমিশে যায়। আজ অবশ্য কর্পোরেট ব্যবসায়ীদের পরিকল্পনায় নবপ্রজন্মের পকেট খালি করতে এক 8 দিনের উৎসব পালন হয়ে আসছে। সেখানে সেন্ট ভ্যালেন্টাইন ব্রাত্য থেকে গেছেন। 7ই ফেব্রুয়ারি রোজ ডে, গোলাপ দিবস। এত ফুল থাকতে গোলাপ কেন? আসলে গ্রিক পুরাণে সৌন্দর্যের দেবী আফ্রোদিতি ও রোমের প্রেমের দেবী ভেনাসের প্রিয় ফুল বলা হয়েছে গোলাপকে। লাল রং অর্থাৎ আবেগপূর্ণ ভালোবাসা। শেক্সপিয়ার তো রোমিও জুলিয়েট নাটকে জুলিয়েটকে গোলাপের সঙ্গে তুলনা করেছিলেন। 8ই ফেব্রুয়ারি প্রপোজ ডে, প্রেম নিবেদনের দিন। আজও ভালোবাসি বলে প্রেম নিবেদনে অনেকেই আড়ষ্ট হয়ে থাকেন। পেহলে আপ করতে করতে সময় কেটে যায়। সুতরাং কর্পোরেট ব্যবসায়ীরা এই দিনটিকেও নির্দিষ্ট করে দিয়েছে সারা বছরে। বাপু, যা বলতে পারোনি আজ চটপট বলে দাও দেখিনি, লাগলে তাক না লাগলে তোক। 9ই ফেব্রুয়ারি চকোলেট ডে। বিজ্ঞান বলছে ডার্ক চকোলেটে থাকে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট, যা জৈব দেহে খুবই প্রয়োজনীয় উপাদান। চকোলেটে থাকা ট্রিপটোফ্যান উপাদান তো বিষণ্ণতা দূর করে এবং আনন্দের অনুভূতি এনে দেয়। 10ই ফেব্রুয়ারি টেডি ডে। এই টেডি অর্থাৎ ভালুক নিয়ে এক মজার গল্প আছে। 1902 তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট গিয়েছিলেন ছুটি কাটাতে। সেখানে শিকার উৎসবের আয়োজন করা হয়। সামনে এসে যায় একটি ভালুক, কিন্তু রুজভেল্ট সেই ভালুক শিকার করতে চান না। বিষয়টা নিয়ে আমেরিকা জুড়ে আলোড়ন ফেলে দেয়। মরিস মিচটপ নামে এক খেলনা প্রস্তুতকারক সংস্থার মালিক রাষ্ট্রপতিকে একটি পুতুল ভালুক উপহার দেন। নাম দেন টেডিস বিয়ার। রাতারাতি হটকেক। বাজারে হৈ হৈ করে বিকোতে থাকে এই খেলনা টেডি বিয়ার। এই ভালুক সম্বন্ধে বলা হয় যে ভালুক সঙ্গীকে উষ্ণ আলিঙ্গন করে। ফুল, চকলেট শুকিয়ে যায়, ফুরিয়ে যায়, কিন্তু টেডি বিয়ার স্মারক উপহার হিসেবে তো থেকে যায়। 11ই ফেব্রুয়ারি প্রমিস ডে, অর্থাৎ কথা দেওয়ার দিন। সুনীল গাঙ্গুলি তো লিখেছিলেন কেউ কথা রাখেনি, আর নেপোলিয়ন বলেছিলেন কথা রাখার সর্বোত্তম উপায় হলো কথা না দেওয়া, অর্থাৎ কথা দিলে কথা রাখতেই হয়, যা মানবিকতার অন্যতম শর্ত। সুতরাং এই বিষয়টিকেও কর্পোরেট ব্যবসায়ীরা কাজে লাগিয়ে দিলেন। ভ্যালেন্টাইন ডের সঙ্গে জুড়ে গেল 11ই ফেব্রুয়ারি প্রমিস ডে হিসেবে। 12ই ফেব্রুয়ারি হাগ ডে, অর্থাৎ আলিঙ্গন দিবস। ভারতীয় ঋষি বাৎসায়ন তার কামশাস্ত্রে লিখেছেন প্রেমের 12 রকমের আলিঙ্গনের কথা। বিজ্ঞান বলে আলিঙ্গন শুধু মানুষ নয়, তামাম জীবকুলে আলিঙ্গন যৌনতার প্রকাশ। আলিঙ্গনে যে মস্তিষ্কে অক্সিটোসিন নামের হরমোনের ক্ষরণ হয়, তাহাদের রক্ত সঞ্চালন ও হৃদয়ের স্পন্দনকে শক্তিশালী করে। তেমনি জীব সৃষ্টির যে তাগিদ তাকে উজ্জীবিত করে। সুতরাং প্রেমে আলিঙ্গন তো একটি গুরুত্বপূর্ণ বিষয়। 13ই জানুয়ারি কিস ডে, অর্থাৎ চুম্বন দিবস। বাৎসায়নের কামশাস্ত্রে 7 প্রকার চুম্বনের নির্দেশ আছে: উত্তর চুম্বিতক, চৈতক চুম্বন, ছায়া চুম্বন, সংক্রান্ত চুম্বন, নিমিত্তক চুম্বন, চিত্তচাঞ্চল্য চুম্বন ও গভীর চুম্বন। 2011 সালের 13ই ফেব্রুয়ারি টানা 46 ঘন্টা 24 মিনিট
চুম্বন করে এক যুগল বিশ্ব রেকর্ড করেছে। হাসপাতালের কর্মী এক কাচাই তিরানারভ ও গৃহবধূ লাক্সানা প্রচুর টাকা ও হীরের আংটি তারা উপহার পেয়েছিলেন। বিজ্ঞান বলে আদিম মানবের যুগ থেকে না মানুষেরা চুম্বনকে বিবর্তনে নিয়ে এসছেন আজ পর্যন্ত। চুম্বন ভালোবাসা ও বিশ্বস্ততার প্রতীক, ফলে এই সুযোগও কর্পোরেট ব্যবসায়ীরা নিয়ে নিয়েছেন। এবার রইল সপ্তাহব্যাপী উৎসবের শেষ দিন 14ই ফেব্রুয়ারির কথা। 14ই ফেব্রুয়ারি যে ভ্যালেন্টাইনের প্রধান দিন, সেদিন তো আমরা পালন করেই থাকি, সুতরাং এ ব্যাপারে আর নতুন করে কিছু বলার নেই। প্রেম শুধু কি মানুষেরই হয় তা নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ডিউক ইউনিভার্সিটির বিজ্ঞানীদের দাবি, গান গেয়ে পছন্দ মতো সঙ্গিনীকে প্রণয় প্রার্থনা জানায় পুরুষ ইঁদুরেরা। গান পছন্দ হলে নারী ইঁদুর যৌনতার প্রস্তাবে রাজি হয়। সময়ের তারতম্যে এক ধরনের আল্ট্রাসনিক শব্দ সৃষ্টি করে পুরুষ ইঁদুর। শুধু ইঁদুর নয়, টিকটিকি, বানর, বেবুন, শিম্পাঞ্জি, গরিলা, কুকুর, প্রায় প্রতিটি প্রাণীর প্রেম নিবেদনের আলাদা আলাদা নিজস্ব ভাষা আছে। তাদের কাছে প্রতিদিনই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। বিজ্ঞানীরা বলছেন, নরনারীর পারস্পরিক আকর্ষণ কোনো দৈব আশীর্বাদ নয়। যৌনতার অন্যতম শর্ত প্রেম। যৌনতা সৃষ্টিরই একমাত্র শর্ত, কিন্তু যৌনতার জন্য প্রেম আবশ্যিক নয়। সেটা যদি হতো, আদিম সমাজ ব্যবস্থা থেকে গণিকালয় গড়ে উঠত না। পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসাই যদি প্রেমের ও যৌনতার প্রধান সহায়ক হতো, তাহলে পৃথিবী জুড়ে এত ধর্ষণের ঘটনাও ঘটত না। একথা না মেনে উপায় নেই, পারিবারিক জীবনে কজন প্রেমিক প্রেমিকার সম্মতি নিয়ে যৌন সম্পর্কে লিপ্ত হন? বিশেষ করে আর্থিক ও সামাজিক নিরাপত্তার অভাবে শহর বা গ্রাম, মেয়েরা তো মুখ বুজে থাকতেই বাধ্য হয়। বিজ্ঞান বলছে, পুরুষের প্রেম ভাগ্য আসলে লেখা আছে তর্জনী ও অনামিকার অনুপাতে। এর সঙ্গেই হরমোন টেস্টোস্টেরনের একটা সূক্ষ্ম সম্পর্ক আছে, এমনটাই মত ম্যাকগ্রিল ইউনিভার্সিটির কয়েকজন বিজ্ঞানীর। ম্যাকগ্রিলের বিজ্ঞানীদের গবেষণা বলছে, নারীরা ওই পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হয় যার অনামিকা আঙুল তুলনামূলকভাবে বড় হয় কিংবা তর্জনী তুলনামূলকভাবে ছোট হয়। বিজ্ঞানীদের বক্তব্য, পুরুষের তর্জনীর দৈর্ঘ্যকে অনামিকার দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে একটা অনুপাত মেলে। এই অনুপাতের ফল যতটা ছোট হবে, নারীর কাছে পুরুষের আকর্ষণযোগ্যতা ততই বাড়বে। বিজ্ঞান বলে, সাধারণত আমরা যা প্রেম বলে থাকি তা আসলে অক্সিটোসিন নামে এক হরমোনের ক্ষরণ। ব্যক্তিবিশেষের বাহ্যিক ও মানসিক অবস্থার বিকাশের বিষয়গুলি যখন বিপরীত লিঙ্গের মনস্তত্ত্বে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন যোগায়, তখন তা প্রেম নামে অভিহিত হয়। প্রেম যে কোনো ঐশ্বরিক বিষয় নয়, তার ইঙ্গিত কিন্তু আজ থেকে প্রায় 2400 বছর আগে দিয়ে গেছেন গ্রিক দার্শনিক প্লেটো। তার সিম্পোজিয়ামে লিখেছিলেন কিভাবে পুরুষ ও মহিলার মনে এলো পরস্পরের প্রতি আকর্ষণ। প্লেটোর ব্যাখ্যা, মানুষ নাকি সে যুগে আজকের মতো পুরুষ ও মহিলা এই দুটি শ্রেণীতে বিভক্ত ছিল না, ছিল তিনটি শ্রেণীতে। ছিল 3 জোড়া, 2টি পুরুষ একসঙ্গে একটি শরীর, 2 নারী এক শরীরে এবং 1 পুরুষ ও 1 নারী এক শরীরে। গ্রিক দেবতা জিউস এদের আলাদা করেন, ফলে শক্তিহীন হয়ে মানুষ ঈশ্বরকে ভয় পেতে শুরু করলো। সেই থেকেই মানুষ দুঃখী, সে একা হয়ে পড়ল। পুরুষ বা নারীর প্রেম সেই একাকিত্ব থেকে মুক্তির আকুতি। সেই থেকেই নারী পুরুষে, পুরুষে পুরুষে এবং নারীতে নারীতে প্রেমের উদয়। 1991 সালে 41 জন মৃত মানুষের মস্তিষ্কের হাইপোথ্যালামাস নামের অংশটা নিয়ে পরীক্ষা করেন আমেরিকার সান ডিয়েগোতে সক ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল স্টাডিজের বিজ্ঞানী সাইমন লিভে। দুটি মানবের পারস্পরিক আকর্ষণের প্রবণতার ফারাক হয় মস্তিষ্কের গঠনের তারতম্যে। এই ফারাক মেলে মস্তিষ্কের সেই অংশে যার নাম interstitial nuclei of the anterior hypothalamus 3 INAH3, যা আয়না 3 নামে পরিচিত। গবেষণায় দেখা গেছে, মহিলাদের তুলনায় পুরুষের আয়না 3 আয়তন দ্বিগুণের বেশি। 14ই ফেব্রুয়ারিকে সামনে রেখে একজন নারী বা পুরুষ যতই দুজনের প্রতি দায়বদ্ধতার শপথ নিক না কেন, সব ক্ষেত্রেই তা স্বাভাবিক পথে চলে না, কারণ মানুষ মূলত একটা জন্তুই, তবে সবচেয়ে উন্নততর।
তাই অন্যান্য জীবজন্তুর মতো মানুষও বহুগামিতা পছন্দ করে, কিন্তু সামাজিক বাধ্যবাধকতা আমাদের বহুগামিতার প্রবৃত্তিকে বাধা দেয়। দুজন দুজনের প্রতি দায়বদ্ধ এই শপথ করে ঘটা করে তাই প্রেম দিবস পালন করলেও প্রয়োজনে পরকীয়াতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঝুঁকে পড়ি। আসলে বেঁচে থাকার লড়াইতে আমরা সব কিছুতেই বিকল্প খুঁজে বেড়াই। চাকরিজীবী পুরুষ বা বিবাহিতা নারীও প্রয়োজনে কর্মক্ষেত্রে নির্ভরযোগ্য বিপরীত লিঙ্গের কোনো মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে নেয়। অবিবাহিতদের মধ্যেও দেখা যায় স্টেডি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকলেও অফিসে আরেকজনের সঙ্গেও একটা সম্পর্ক গড়ে তোলে। সমাজবিজ্ঞানীরা বলেন মেয়েরা মূলত পুরুষের বুদ্ধি, আবেগ ও সম্পদে আকৃষ্ট হয়, আর ছেলেরা মেয়েদের মধ্যে আদিম যৌনতার রেশ পেতে চায়। মজার ব্যাপার, যে মেয়েটি তার স্ত্রী হতে চলেছে তাকে বাধ্য সঙ্গিনী হিসেবে পেতে চায়, আর বাড়তি সম্পর্কে এমন মেয়ের খোঁজ করে যার সাথে জীবন যৌবনের অবৈধ বা অস্বাভাবিক রীতিনীতি মেতে থাকা যায়। একটি বহুল প্রচলিত জোক, আমার তুমি প্রিয়জন না প্রয়োজন। সবচেয়ে বড় কথা, প্রেমের সার্থকতা নাকি ত্যাগে, এমন একটা গালভরা কথা প্রায় শোনা যায়। অথচ কোনো প্রেমিক প্রেমিকাই কিন্তু পরস্পরের প্রতি অধিকার বোধ ছাড়তে রাজি হন না। আসলে একজন মানুষ যখন মনে করে একা বেঁচে থাকা যায় না, দরকার একজন সঙ্গীর, অর্থাৎ নিজস্ব প্রয়োজন, অর্থাৎ নিজের স্বার্থ রক্ষা করতেই আরেকজনকে নিজের করে চাওয়া এবং পাওয়া উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। ইতিমধ্যেই জাপান থেকে পাওয়া তথ্য বলছে জাপানে 60% মেয়েরা প্রেমে অনীহা জানাচ্ছেন, কারণ কর্মক্ষেত্রে তারা এতই ব্যস্ত যে প্রেম করার সময় নেই। তবে কি কর্মক্ষেত্রে সহকর্মী পুরুষদের সঙ্গেই তারা প্রেম করতে চান? না, তাতেও উৎসাহ নেই জাপানের মেয়েদের। যুক্তি, অফিসের সহকর্মীর সঙ্গে প্রেম মানে কাজের মূল্যবান সময় নষ্ট। অনলাইন ডেটিং সাইট লাভলি মিডিয়ার সমীক্ষা বলছে ক্রমাগত ডেটিংকে সময় নষ্ট বলে মনে করেন জাপানি মেয়েরা। তারা মনে করছেন কোনো ক্রমে একটা বিয়ে করে সন্তানের জন্ম দেওয়াটাই একমাত্র উদ্দেশ্য হতে পারে না। অথচ 80-র দশকে 20-র কোঠায় বয়স এমন মেয়েদের 70%ই কোনো না কোনো সম্পর্কে জড়িয়ে পড়তেন। প্রযুক্তির উন্নতিতে পাশ্চাত্য ইন্টারনেট ডেটিংয়ের অল্প সময়ে বন্ধু বান্ধবী জোগাড় করা যায় বলে ইন্টারনেট ডেটিং ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। তবে কি সাচ্চা প্রেমে অনুপ্রাণিত হচ্ছেন ছেলেমেয়েরা? কিন্তু আমেরিকান নিউ রিসার্চ নামের এক সংস্থার সমীক্ষা বলছে ডেটিং সাইট ব্যবহারকারীরা প্রায় 54% তাদের তথ্য গোপন করে মিথ্যে বলেন। উদ্দেশ্য, নিজেকে অন্যের কাছে আকর্ষণীয় করে তোলা। প্রায় 42% নারী এই অনলাইন ডেটিংয়ে সন্তুষ্ট নন। পাশাপাশি ভালোবাসা ত্যাগের আরেক নাম, এমনটাই প্রমাণ করেছেন জাপানের রাজকুমারী ম্যাকো। রাজার বংশের নিয়ম, এই বংশের ছেলেমেয়েরা যদি কোনো সাধারণ নাগরিককে বিয়ে করেন সেক্ষেত্রে উত্তরাধিকার তো বটেই, রাজ পরিবারের সমস্ত সুযোগ থেকে বঞ্চিত থাকবেন। কয়েক বছর আগেই এক সাধারণ পরিবারের ছেলে 25 বছর বয়সী কেমুরোকে এক আইন প্রতিষ্ঠানে কর্মরত যুবককে প্রেম করে বিশেষ সিদ্ধান্ত নিয়ে নিজেকে বঞ্চিত করেছেন এই রাজকুমারী। সবচেয়ে বড় কথা, জাপানে কথা চলছিল জাপানের রাজার পদ এই রাজকন্যাকে দেওয়া যায় কিনা, কিন্তু সব সম্ভাবনা শেষ হলো রাজকুমারী সাধারণ বংশের কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ায়। তবু প্রেম যেন সুস্থ জীবনে চলার পথের সঙ্গী। প্রেম যোগায় বেঁচে থাকার স্পৃহা, প্রেম যোগায় মানবিকতার উত্তরণ, প্রেম পরোক্ষে যোগায় সৃষ্টির দায়বোধে উৎসাহ। রবীন্দ্রনাথ মানেই প্রেম, তার রচনার ছত্রে ছত্রে রয়েছে প্রেমের জয়গান। এমনকি প্রেমের জন্য জীবনের সম্মান বিকতেও তিনি পিছুপা নন। তাই তো বলেন, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। কখন যে কে কার প্রেমে হবে মত্ত তা কেউ আগের মুহূর্তেও জানে না। তাই তো রবি কবি বলেন, প্রেমের ফাঁদ পাতা ভুবনে কে কোথায় ধরা পড়ে কে জানে। প্রেমিক রবীন্দ্রনাথের কামনা তার প্রেমিকার প্রতি, ভালোবেসে সুখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। অথচ সেই রবীন্দ্রনাথই যখন লেখেন, যাকে তোমরা ভালোবাসা বলো সেরকম করে আমি কাউকে কোনোদিন ভালোবাসিনি। বন্ধু বান্ধব, সংসার, স্ত্রী, পুত্র, কোনো কিছুই কোনো দিন আমি তেমন করে আঁকড়ে ধরিনি। ভেতরে এক জায়গায় আমি নির্মম, তাই আজ যে জায়গায় এসেছি সেখানে আসা আমার সম্ভব হয়েছে। তা যদি না হতো, যদি জড়িয়ে পড়তুম, তাহলে আমার সব নষ্ট হয়ে যেত। বিজ্ঞানের ভাষায় প্রেম আমাদের মনের এক জীবনের রাসায়নিক অবস্থা।
এর জন্য দায়ী আমাদের জিনগত তাড়া ও বড় হয়ে ওঠার প্রক্রিয়া। আর একটু বুঝিয়ে বলা যাক, প্রেম হচ্ছে শরীরের বিশেষ কিছু হরমোন ও জিনের খেলা। সাধারণত সেরাটোনিন ও অক্সিটোনিন দুই হরমোনের নিঃসরণের কারণে একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয়। এই হরমোন নিঃসরণ বেশি হবে, আকর্ষণের মাত্রা ততটাই বাড়বে। প্রেমে পড়ার লক্ষণ হৃদস্পন্দন বেড়ে যাওয়া, গাল কান লাল হওয়া, হাতের তালু ঘেমে যাওয়া, ঘন ঘন নিঃশ্বাস পড়া, ঘুম না আসা। এসবের জন্য ডোপামিন নরএপ্রিনেফ্রিন হরমোন দায়ী। মাঝে মাঝে হরমোনের নিঃসরণ কমে গেলে আবেগও কমে যায়। কৃত্রিমভাবে শরীরের এই সব হরমোন ঢোকালে প্রেমের অনুভূতি তৈরি করা যায়। রডগ্রেডস বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ববিদ হেলেন ফিশার, আর্থার অ্যারন প্রমুখ বিজ্ঞানীরা প্রায় 40 জন প্রেমে পড়া ছাত্রছাত্রীদের নিয়ে গবেষণা করেন। এদের সামনে ভালোবাসার মানুষটির ছবি রাখা হয় এবং এদের এমআরআই করা হয়। দেখা গেল এই সময় তাদের মস্তিষ্কের ভেন্ট্রাল এবং কর্টেক্স অংশে উদ্দীপিত হচ্ছে। সেখান থেকেই ডোপামিন হরমোনের নিঃসরণ ঘটছে। তবে ডোপামিন হরমোনের নিঃসরণ মানে প্রেমে পড়া নয়। গাঁজা বা কোকেন খেলেও হতে পারে। এই হরমোনের সঙ্গে ভেসোপ্রেসিনল ও অক্সিটোসিন ভোগের সংযোগও থাকে। বিজ্ঞানীরা বলছেন মানুষ একগামী না বহুগামী হবে তাও নির্ভর করছে এই হরমোনগুলির তারতম্যে। এই হরমোন কৃত্রিমভাবে প্রয়োগ করে একগামীকে বহুগামী ও বহুগামীকে একগামীও করা যায়। প্রেমে পড়ে মানুষ অনেক সময় নেতিবাচক কাজও করে ফেলে। আসলে এই সময় মস্তিষ্কের কর্টেক্সের কিছু এলাকা যা ভয় ভীতি নিয়ন্ত্রণ করে সেগুলি কাজ বন্ধ করে দেয়, ফলে যুক্তিবোধ আর কাজ করে না। সুতরাং চারিত্রিক বৈশিষ্ট্য শুধু শিক্ষা পরিবেশে নয়, হরমোনের ওপরও নির্ভর করে। শিশু জন্মের পর মায়ের উষ্ণতায় নিজের অস্তিত্ব নিরাপদ ভাবে, তাই সে মাকে ভালোবাসে। নারীর 100% পূর্ণতা তার মাতৃত্বে, এমন ধারণা থেকেই মেয়েরা মা হতে চায়। নিজের শরীরে উৎপন্ন এক ভিন্ন অস্তিত্ব চোখের সামনে একটু একটু করে বেড়ে উঠছে। এই ব্যক্তি তৃপ্তিবোধ এক ধরনের নিজের অস্তিত্বের জন্য সুখকর অনুভূতি সৃষ্টি করে। এই সুখ পাওয়ার স্বার্থপরতাই সন্তানের প্রতি মায়ের আকর্ষণ কাজ করে। সুতরাং স্বার্থপরতা সব অর্থে কিন্তু নিন্দনীয় নয়, বরং এক স্বাভাবিক প্রক্রিয়া। এ তো গেল বিজ্ঞানের কথা। দর্শন কি বলছে? দর্শনে প্রেমের সংজ্ঞা কি? নিকোলাস এভরিসেমটোসিস লিখেছেন প্রাচীন গ্রিসের প্রেম ও যৌন জীবন, আনোয়ার হোসেন মঞ্জু অনুদিত, আহমদ পাবলিশিং হাউস, ঢাকা থেকে প্রকাশিত একটি বই। সেখানে তিনি লিখেছেন ইংরেজি লাভ শব্দটিকে গ্রিক ভাষায় অনুবাদ করা হয় ইরোজ অথবা এসজিএইচএপি হিসেবে, যা সম্পূর্ণ ভিন্ন দুটি ধারণা। আবিধানিক অর্থে ইরোজস হচ্ছে কোনো কিছুর প্রতি বা কারো প্রতি তীব্র আকর্ষণ, কামনা, অথবা প্লেটোর মতে সম্পদ ও সুখের জন্য প্রতিটি ব্যাপক আকাঙ্ক্ষা। ইংরেজি ভাষায় ইরোসের প্রকৃতিগত অর্থ হচ্ছে যৌন উত্তেজনা সৃষ্টিকর, অর্থাৎ যৌন দিক থেকে স্পর্শকাতর। আর ইরোটাই হচ্ছে যৌনমূলক অর্থ, যৌন বিষয়ক গ্রন্থ, চিত্র ইত্যাদি। এবং ইরোটাইজম মানে যৌন প্রবৃত্তি বা অনুরূপ মনোভাব। লেখক সূক্ষ্ম বিশ্লেষণ করে বলেছেন, অন্যদিকে এজিএইচএপিই হচ্ছে গভীর অনুরাগ ও ভালোবাসা। সংক্ষেপে এবং কিছুটা সহজভাবে বলা যায়, ইরোস বলতে আমি প্রেমে পড়েছি এবং এজিরোপিম বলতে বোঝায় আমি ভালোবাসি। প্রথমোক্ত প্রকাশের মধ্যে আছে তীব্র আবেগ ও উৎসাহ এবং দ্বিতীয়টিতে আছে অঞ্চল অনুযায়ী প্রশান্ত ভাব ও গভীরতা। এই হলো ভ্যালেন্টাইন ডের ঐতিহাসিক, দার্শনিক ও বিজ্ঞানের সংজ্ঞা। অনুষ্ঠানটি কেমন লাগলো মন্তব্য করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই গ্রাহক হবেন। আমরা চেষ্টা করব কিছু না কিছু নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে অনুষ্ঠান হাজির করার। দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।